আজকে আমরা ছন্দ বিশ্লেষণের দ্বিতীয় যে ক্লাস সেই ক্লাসটি করব। আজকে আমরা পর্ব, স্বরাঘাত এবং লয় এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এরপরে এই তিনটি টপিক নিয়ে আলোচনা শেষ হলে আমরা যে তিনটি ছন্দ রয়েছে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত, এই তিনটির প্রথম যে ছন্দটি স্বরবৃত্ত ছন্দ, সেই স্বরবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পর্বতে চলে যাই। ছন্দ বিশ্লেষণের ক্ষেত্রে পর্ব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পর্ব কি সেটাতে আমরা যদি যাই, কোনো একটা বাক্যে আমরা এক নিঃশ্বাসে বা মুখের যে বিশ্রাম, এই বিশ্রামের এক নিঃশ্বাসে প্রথম অংশটুকু যেটা থাকবে সেটাই হচ্ছে প্রথম পর্ব বা একটি পর্ব। যেমন আমি যদি উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এখানে আমরা যদি প্রথম লাইনটা পড়ি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তার মানে আমি একটা পুরো লাইনকে কতটুকু ভাঙতে পারি বা আমি এক নিঃশ্বাসে কতটুকু বলতে পারি সেটাই আমার পর্ব। এখানে গুরুত্বপূর্ণ নয় যে বাঁশবাগানের মাথার, আমি এটুকু বললাম, মাথার এখানেও পর্ব হতে পারে একটা, আবার উপর এ পর্যন্ত পর্ব হতে পারে। অর্থাৎ আমি যতটুকু বলছি, আমার মুখ দিয়ে উচ্চারণ করছি, যেখানে থামছি সেই অংশটুকু হচ্ছে এক পর্ব। আমি যদি পর্ব বিশ্লেষণ করি বা ভাঙাই, সেক্ষেত্রে আমি যদি ভাগ ভাগ করি, পার্ট পার্ট করি, বাঁশবাগানের, আমি যখন উচ্চারণ করছি বাঁশবাগানের থামছি, মাথার উপর থামছি, চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। অর্থাৎ আমি যতটুকু এক নিঃশ্বাসে বলতে পারছি ততটুকু হচ্ছে এক পর্ব। আমি সেম কথাটা বারবার রিপিট করছি এজন্যই যেন আমাদের মাথার ভিতরে এটা অনেকক্ষণ স্থায়ী থাকে। তাহলে আমি যদি ভাগ করি, বাঁশবাগানের, এখানে একটা আমি দাগ দিলাম, কারণ আমি এটাকে কি করলাম, ভাগ করে ফেললাম যে এটা একটা পর্ব। এভাবে যদি দেই, বাঁশবাগানের মাথার উপর, মাথার উপর একবার আমি বলছি চাঁদ উঠেছে ওই, তাহলে এই লাইনটাতে বা এই বাক্যটিতে মোট পর্ব কয়টা? একটা পর্ব, দুইটা পর্ব, তিনটা পর্ব এবং ওই যে ওই চারটা পর্ব। তাহলে এইখানে পর্ব আছে হচ্ছে চারটি। চারটি পর্ব বলতে বোঝাচ্ছে আমি এক নিঃশ্বাসে কতটুকু বলতে পারছি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আচ্ছা, আমরা এই পর্ব পড়া শেষ হলে আমরা স্বরাঘাত এবং লয়, তার আগে আমি একটু সংক্ষেপে আলোচনা করি। পর্ব তো আমরা বুঝলাম যে আমরা এক নিঃশ্বাসে মুখের কোন বাক্য কতটুকু বলতে পারি, সেটা হচ্ছে পর্ব। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এটা পর্ব। স্বরাঘাত হচ্ছে স্বরের আঘাত, অর্থাৎ আমি যখন কোনো একটা বাক্য শুরু করব তখন আমার মুখ থেকে যে একটা ফোর্স, এই ফোর্সটা আমরা বলছি স্বরাঘাত, স্বরের উপর আঘাত। যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তাহলে বাঁশ, এই যে আমি বাঁশ বললাম, এখানে কিন্তু আমি একটু জোর দিয়ে বলছি বাঁশবাগানের মাথার উপর, এই যে মাথা, মাথাটা যখন আমি বলছি তখন কিন্তু আমি মাথাকে জোর দিচ্ছি। চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা, এই যে শোলক বলছি, শোলকের শতে, তালবর শতে আমি কিন্তু একটু ফোর্স দিচ্ছি। শোলক বলা কাজলা দিদি কই, এই যে কাজলা দিদি কয়ের উপর একটা ফোর্স, এটা হচ্ছে স্বরাঘাত, আঘাত করাটা। লয় মানে হচ্ছে গতি, আমি কত দ্রুত পড়ছি সেটা। যেমন আমি যদি এটা পড়ি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, এই যে আমি এটা পড়লাম, এটা কিন্তু অনেক স্পিডে পড়ছি, আমি তাড়াতাড়ি পড়ছি। আবার আমি যদি আরেকটা পড়ি, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এটা বললাম, এটাও তাড়াতাড়ি বললাম। এখন আমি যদি আরেকটা বলি, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে চেষ্টা বেটাই চোর, অথবা যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি। এই যে আমি পড়লাম, এটা প্রথম যে অংশটুকু পড়েছি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এবং বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই দুইটা কবিতা থেকে আমি যে পরের কবিতাটা বললাম, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে চেষ্টা বেটাই চোর। প্রথমটা এবং পরের লাস্টের যেটা ভূতের মতন চেহারা, এই কবিতার মধ্যে পার্থক্যটা কি আমার বলা, গতি। আমি প্রথম যে দুইটা কবিতা বলেছি সেই কবিতাতে আমার গতি একরকম ছিল এবং পরের যে আমি কবিতাটা বললাম লাস্টের, ভূতের মতন চেহারা যেমন, এইটাতে কিন্তু আমার গতিটা একটু কম ছিল। তার মানে প্রথম দুইটাতে আমার লয় ছিল দ্রুত, তাড়াতাড়ি, ফাস্ট, আর পরের যে কবিতাটা সেটাতে আমার লয় বা গতি ছিল স্লো। তো এই যে গতি বেশি এবং গতি কম, এটার উপর ভিত্তি করে মাত্রা এবং ছন্দ ভাগ হয়, এটা আমরা পরবর্তীতে যাব। তাহলে পর্ব, স্বরাঘাত এবং লয় এটা আমরা দেখবো। এর আগে আমরা পর্বটা শেষ করে নিই। এই পর্বতে আমরা দেখতে পাচ্ছি চারটা ভাগে ভাগ হয়েছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এখন এই পর্বটাকে আমরা বিশ্লেষণ করব, এই লাইনটাকে আমরা ছন্দ বিশ্লেষণ করব। খেয়াল করে দেখি যে বাঁশবাগানের, আমি যদি এখানে বলি এটা একটা পর্ব, দুইটা পর্ব, তিনটা পর্ব, চারটা পর্ব, তাহলে এই অংশটুকুতে আমরা মুক্তাক্ষর, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর
এই দুইটা বিশ্লেষণ করব। আমরা জানি লাস্ট ক্লাসে আমরা মুক্তাক্ষরের চিহ্ন দেখিয়েছিলাম এরকম হবে, এবং বদ্ধাক্ষরের চিহ্ন দেখিয়েছিলাম এরকম হবে। এবং আমি যদি মাত্রা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে উপরে যদি এক মাত্রা হয় তাহলে একটা, দুই মাত্রা হলে দুইটা লম্বা দাড়ি হবে। আচ্ছা, আমরা এখন চলে যাই এখানে। আমি যদি বলি বাঁশ, বাঁশ আমি একবার উচ্চারণ করতে পারছি, তাহলে এখানে কয়টা অক্ষর আছে? বাঁশ, একটা অক্ষর আছে। এবং এটা কি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর? বাঁশ। আমার আর কিছু থাকছে না, সেই ক্ষেত্রে এই অংশ পুরোটাই আমাদের হবে একটা একটা অক্ষর বাঁশ। তাহলে এখানে একটা মাত্রা আছে, এখানে অক্ষর আছে একটা। বাগানের, বা গা নের, তাহলে বা গা নের। যেহেতু এখানে বাগানের আছে, এখানে আমাদের ভুলে গেছে বাঁশ, এটা হচ্ছে বদ্ধাক্ষর, এই জন্য আমাদের এরকম লম্বা একটা দাগ হবে। আচ্ছা, বাঁশ লম্বা একটা দাগ হবে। এরপরে বাগানের, বা গা যেহেতু আকার আছে, স্বরে আছে, সেহেতু এটা হবে হচ্ছে এক মাত্রা এবং মুক্তাক্ষর। বা গা নের, একটা অক্ষর এখানে নের, এখানে স্টপ হয়ে গেছে। যেটা স্টপ হবে, STOP, যেটা স্টপ হবে সেটা হচ্ছে আমাদের বদ্ধাক্ষর, আর যেটা চলতে থাকবে সেটা হচ্ছে আমাদের মুক্তাক্ষর। তাহলে আমরা এই যে এক মাত্রা, এখানে কিন্তু এই পর্বটা ভাগ করে ফেলেছি বাঁশবাগানের, এই অংশটুকু আমাদের শেষ। তাহলে এখানে মোট কয়টি অক্ষর আছে বা কয়টি মাত্রা আছে? এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, চার মাত্রা। তাহলে এই অংশটুকুতে আমাদের আছে হচ্ছে চারটি মাত্রা, আমরা নিচে 4 লিখে ফেললাম। এরপরে মাথার উপর, তাহলে আমি যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে কি হবে? মা থার, যেহেতু এটা বদ্ধাক্ষর স্টপ হয়ে গিয়েছে এই জন্য একটা। মা থার। উপর, তাহলে এটা হবে উ পর। উ হচ্ছে মুক্তাক্ষর, পর স্টপ, পর স্টপ, এই জন্য এটা বদ্ধাক্ষর। তাহলে এখানে একটা মাত্রা, এখানে একটা মাত্রা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাথার উপর 1 2 3 4, এখানেও আমাদের 4টি মাত্রা। এরপরে চাঁদ উঠেছে, আমি যদি এখানে লিখি চাঁদ, চাঁদ আমি একবারই স্টপ হয়ে যাচ্ছি বলার পরে চাঁদ, তাহলে এখানে এটা হচ্ছে পদ্মাক্ষর এক মাত্রা। উঠেছে, তাহলে উঠেছে, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের মুক্তাক্ষর। উঠেছে, তাহলে এখানে আমি যদি মাত্রা দিয়ে দিই 1 2 3, এখানে আমাদের হলো 4 মাত্রা। এবং আমি যদি ওই সাইডে বলি ওই, ওই বলার সাথে সাথে কিন্তু আমি স্টপ হয়ে যাচ্ছি, এই জন্য এটা হবে আমাদের বদ্ধাক্ষর। এটা হবে বদ্ধাক্ষর, আমাদের একটু দূরে যার জন্য পৌঁছাতে পারছি না হয়তো। তাহলে এখানে আমাদের কিন্তু 1। আচ্ছা, তাহলে আমরা পর্ব যদি ভাগ করি, এই লাইনটা, এই কবিতার এই দুই লাইনের মধ্যে প্রথম যে লাইনটা, প্রথম যে বাক্যটা, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এটাকে আমরা মোট 4টি পর্বে ভাগ করেছি এবং প্রতিটি পর্বের মাত্রা সংখ্যা 4টি। এই পর্বের মাত্রা সংখ্যা 4টি, 1 2 3 4। এই পর্বের মাত্রা সংখ্যা 4টি, 1 2 3 4, এভাবে 4টি এবং 1টি। এরপরে আমি যদি আরেকবার এই পর্বটা বিশ্লেষণ করি, এই অংশটুকুতে মা গো, তাহলে এখানে হবে মা গো আ মার, তাহলে আ হচ্ছে মুক্তাক্ষর, মার এটা হচ্ছে বদ্ধাক্ষর। এখন যদি আমি এই মাত্রাগুলো দিয়ে দেই, 1 2, মা গো আ মার, শোলক বলা, শোলক, তাহলে এখানে দুইটা অক্ষর, শোলক, বলা, বলা, তাহলে এখানে মাত্রা হবে দুইটা। কাজলা দিদি, এখানে কাজলা, কাজলা, যেহেতু কাজ বদ্ধাক্ষর এই জন্য এটার উপর আমরা বদ্ধাক্ষর চিহ্ন দিয়েছি। কাজ স্টপ বদ্ধাক্ষর, লা লাস্টে আ আছে এই জন্য আমরা এটা মুক্তাক্ষর দিয়েছি। কাজলা দিদি, যেহেতু আমি বলতে পারছি কন্টিনিউয়াসলি দিদি, তাহলে এটা মুক্তাক্ষর। কই, কই যেহেতু আমি একবার স্টপ হয়ে যাচ্ছি এই জন্য এটা বদ্ধাক্ষর, এটা হবে 1টি। তাহলে আমি যদি এখানে কয়টা মাত্রা আছে সেটা যদি আমি বলি, 1 2 3 4, তাহলে এখানে আছে হচ্ছে 4টি। শোলক বলা 1 2 3 4, এখানে আছে 4টি। কাজলা দিদি এখানে আছে 4টি এবং এখানে আছে 1টি। আচ্ছা, এখন আমরা অনেক সময় বইয়ের মধ্যে বা বইয়ের বাহিরে যে মাত্রা বিশ্লেষণটা অনেক সময় দেখি 4 যোগ 4 যোগ 4 যোগ 2, 4 যোগ 4 যোগ 4 যোগ 1 এরকম দেখে থাকি। এটা আসলে এই পর্বটাই, এই প্রথম পর্বতে রয়েছে 4টি, যোগ দ্বিতীয় পর্বতে রয়েছে 4টি, যোগ তৃতীয় পর্বতে রয়েছে 4টি মাত্রা, 4 যোগ শেষের পর্বে রয়েছে 1টি মাত্রা, 1। তাহলে এই পুরো লাইনটা, এই যে মাত্রা, এটা হচ্ছে এই মাত্রা যোগে গঠিত, 4 যোগ 4 যোগ 4 যোগ 1।
আবার পরের অংশটুকু এটা এভাবে না দিয়ে পরের অংশটু 4 যোগ 4 যোগ 4 যোগ 1। তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণ। এখন আমরা মাত্রা বিশ্লেষণটুকু শিখে ফেললাম। এরপরে আমরা স্বরাঘাত এবং লয় পড়ার পরে স্বরবৃত্ত ছন্দের মাত্রা কিভাবে বের করতে হয় সেটা আমরা বের করা শিখব। এখন যে অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে লয় বা গতি। আমরা যখন কোনো কবিতা পড়ি সেই কবিতা এক এক রকম গতির হয়। যেমন বিলম্বিত লয়, দ্রুত লয়, ধীর লয়, বা গতিটা বিলম্বিত হয়, ধীরে ধীরে পড়ে, অনেক অনেক ফাস্ট বা অনেক তাড়াতাড়ি একটা কবিতা পড়া যায়, এবং ধীর গতিতে পড়া যায় বা বিলম্ব গতিতে পড়া যায়। বিলম্ব এবং ধীর দুটো খুব কাছাকাছি, কিন্তু মধ্যে পার্থক্য আছে। আমরা যদি দ্রুত লয়, এই দ্রুত লয়ের কোনো কবিতা যদি আমরা পড়ি, আমরা ছোটবেলায় পড়েছি এটা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই যে কবিতাটা, এই কবিতাটা আমি যখন বললাম আমি কিন্তু খুব তাড়াতাড়ি বললাম। অথবা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বলা যায়। এই জন্য এই কবিতাগুলো দ্রুত লয় সম্পন্ন, বা এই কবিতাগুলো খুব গতিতে পড়া যায়। আবার আমি যদি বিলম্বিত লয়, এই বিলম্বিত লয় বা বিলম্বিত গতিতে কোন একটা কবিতা পড়তে চাই, সেটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু বিলম্বিত লয়। আবার আমি যদি ধীর লয় অর্থাৎ অত্যন্ত ধীরে কোন কবিতা আবৃত্তি করি, সেক্ষেত্রে জীবনানন্দ দাশের যে বনলতা সেন কবিতাটি আছে সেটা যদি আমি পড়ি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্কির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়াছে দিশা। তাহলে এই যে কবিতাগুলোর বলার মধ্যে যে একটা প্যাটার্ন বা বলার মধ্যে যে একটা পার্থক্য, এই পার্থক্যের জন্য কিন্তু এই লয় বা গতি বিভিন্ন রকম হয়ে থাকে, আর সেটা এই তিনটা লয়ের মধ্যেই হবে। এখন আমি যদি আমাদের যে তিনটা ছন্দ রয়েছে, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ, এই তিনটা ছন্দতে তিন রকমের লয় ব্যবহৃত হয়, এবং এই লয়ের মাধ্যমেই কিন্তু কোন কবিতার কোন লাইনগুলো কোন ছন্দে রচিত, অর্থাৎ কোন কবিতা কোন ছন্দে রচিত, সেটা আমরা এই লয় পড়ে বুঝতে পারি। তাহলে আমি যদি স্বরবৃত্ত ছন্দের কথা বলি, এই স্বরবৃত্ত ছন্দে যে লয় ব্যবহৃত হয় সেটা হচ্ছে দ্রুত লয়, দ্রুত লয় বা দ্রুত গতি। স্বরবৃত্ত ছন্দে দ্রুত লয় বা দ্রুত গতি ব্যবহৃত হয়। এরপরে মাত্রাবৃত্ত যে ছন্দটা, এই মাত্রাবৃত্ত ছন্দে বিলম্বিত লয় ব্যবহৃত হয়। বিলম্বিত বিলম্বিত অর্থাৎ ওই যে যেটা বললাম, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এটা হচ্ছে বিলম্বিত লয়। এবং অক্ষরবৃত্ত যে ছন্দটা রয়েছে, সেই ছন্দটা অনেক ধীর লয় হবে, অর্থাৎ ওই কবিতাটা খুব ধীরে ধীরে পাঠিত হবে। যেমন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। তার মানে আমি এই কবিতাটা যখন বলছি তখন খুব ধীরে ধীরে বলছি। এই জন্য এই অক্ষরবৃত্ত ছন্দে যে কবিতাগুলো হয় সেগুলো মূলত ধীর লয় সম্পন্ন হয়। আশা করি এই লয় বা গতির বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা স্বরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ, এই ক্লাসেই আমরা এই দুইটা ছন্দ কোন কোন কবিতা এবং আমাদের ইন্টারমিডিয়েট ক্লাস বোঝার জন্য যেসব কবিতার লাইনগুলো ছন্দ বিশ্লেষণ করা প্রয়োজন, এরকম 2 থেকে 3টি আমরা ছন্দ বিশ্লেষণ করব, সেটা স্বরবৃত্ত ছন্দ। আমরা প্রথমেই কথা বলবো স্বরবৃত্ত ছন্দ নিয়ে, এবং আমি স্বরবৃত্ত ছন্দের দুইটি কবিতার দুইটি করে 4টি লাইন আমি লিখেছি। এবং এই স্বরবৃত্ত ছন্দ কিভাবে বের করতে হয়, কয়টি মাত্রা এবং পর্ব ভাগ করতে হয়, সেটা আমরা আগেও দেখিয়েছি এবং এখন বিস্তারিতভাবে দেখাবো। তাহলে আমি যদি পর্ব ভাগ করি, প্রথম শর্ত, ছন্দ বিশ্লেষণের প্রথম যে শর্ত, সেই শর্ত হচ্ছে একটি লাইনকে পর্বে ভাগ করা। যতটি পর্বে ভাগ করা যায়, অর্থাৎ যতটুকু নিঃশ্বাসে আমি একটা লাইনের যতটুকু অংশ বলতে পারি, সেটি হচ্ছে এক পর্ব। তাহলে আমি যদি বলি, কে কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল। তাহলে কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল। তাহলে আমরা যদি এখানে ছন্দ বিশ্লেষণ করি বা মাত্রা ঠিক করি যে এখানে প্রতিটি পর্বে কতটি করে মাত্রা আছে, তাহলে প্রথমে কে, তাহলে কে এটি হচ্ছে একটি মাত্রা, বকেছে, বকেছে 1 2 3টি মাত্রা। এরপরে দ্বিতীয় যে পর্ব, কে মেরেছে, মেরেছে, এখানেও 4টি মাত্রা। কে দিয়েছে, কে
দিয়েছে, এখানেও 4টি মাত্রা। গাল, যেহেতু গাল, আমি গালটা বলে স্টপ হয়ে যাচ্ছি, এজন্য এটি বদ্যাক্ষর। আর এই সবগুলো যেহেতু আমি কন্টিনিউসলি বলতে পারছি, এজন্য এগুলো মুক্তাক্ষর। তাহলে গালের এখানে একটা বদ্যাক্ষর চিহ্ন হবে এবং 1 মাত্রা হবে। সবসময় মাথায় রাখতে হবে স্বরবৃত্ত ছন্দের 1 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটি হচ্ছে দ্রুতলয়, দ্রুতলয় বা দ্রুতগতি। 2 হচ্ছে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর 1 মাত্রার হয়। 1 মাত্রা, মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর 1 মাত্রার হয়। অর্থাৎ আমি এখানে যে গাল এটা বললাম, এখানে বদ্যাক্ষরের উপরে আমি 1টি মাত্রা দিয়েছি, কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে এবং অক্ষরবৃত্ত ছন্দে এই যে বদ্যাক্ষর, এই বদ্যাক্ষর কিন্তু উপরে 2টি মাত্রা দিতে হয়। আমরা যখন মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ করব, তখন বদ্যাক্ষরে কখন 2 মাত্রা হয় সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথম লাইনটা আমরা মাত্রা বিশ্লেষণ বা ছন্দ বিশ্লেষণ করে ফেলেছি। এরপরে দ্বিতীয় যে লাইনটা, তাই তো খোকা, তাই তো, তাহলে তাই, যেহেতু এখানে আমি স্টপ হয়ে যাচ্ছি, এই জন্য তাই বদ্যাক্ষর 1 মাত্রা। তো খোকা 1 2 3 4টা, রাগ করেছে, রাগ এখানে 1 মাত্রা, যেহেতু এটা বদ্যাক্ষর এই জন্য আমি একটা দাঁড়িয়ে দিলাম, এই বদ্যাক্ষর চিহ্নটা দিয়েছি। করেছে, করেছে 1 2 3, ভাত খায়নি কাল, ভাত, তাহলে ভাতের এখানে একটা বদ্যাক্ষর। খায়, খা অ, এই 2টা কিন্তু মনে রাখতে হবে মুক্তাক্ষর। খায়, ভাত খায়, আমি একবার কিন্তু স্টপ হয়ে যাচ্ছি না, খায় এবার বলছি না, খায়। নি, নি কাল 1 মাত্রা। তাহলে আমি যদি এই স্বরবৃত্ত ছন্দের এই 2টি লাইন পর্বে ভাগ করে ছন্দ বিশ্লেষণ করি, সেক্ষেত্রে প্রথম যে লাইনটা, এই প্রথম লাইনটা আমি বলতে পারি প্রথমে 4 যোগ এখানে 4 মাত্রা, 4 যোগ এখানে 4 মাত্রা, যোগ 4, এবং গাল এখানে হচ্ছে 1 মাত্রা। স্বরবৃত্ত ছন্দে একটা বৈশিষ্ট্য হচ্ছে সচরাচর 4 যোগ 4 যোগ 4 যোগ 1, লাস্টে যে মাত্রা থাকে সেটা 1 পর্বের হয়ে থাকে। এটা সবসময়ই প্রায় প্রায় সবসময় হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আবার পরবর্তী যে লাইনটা, দ্বিতীয় লাইনটা, এই দ্বিতীয় লাইনে প্রথম অংশটুকুতে 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 1, তার মানে আমরা এখানে যেরকম ভাবে লিখেছি সেম ভাবে এখানেও হবে 4 যোগ 4 যোগ 4 যোগ 1, এটা। আচ্ছা, এই অংশটুকু আমরা পড়লাম, এখানে ছন্দ বিশ্লেষণ করলাম। স্বরবৃত্ত ছন্দের আরেকটি যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে এই কবিতাটা, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই অংশটুকু যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এই ভিডিওটি এখনই পজ করে এই যে অংশটুকু, এই অংশটুকু খাতায় লিখে এটাকে পর্বে বিভক্ত করে কতটি মাত্রা আছে প্রতিটি পর্বে, সেই অংশটুকু নিজে নিজে করার চেষ্টা করুন। যদি হয়, এরপরে ভিডিওটি রিজিউম করে দেখবেন আমার সাথে মিলিয়ে হয় কিনা। আমি আমার মতো করছি, আপনারা পজ করে এই ছন্দ বিশ্লেষণটুকু করে ফেলবেন। আচ্ছা, আমি যদি এখানে যাই, থাকবো না কো, তাহলে এখানে একটা পর্ব, বদ্ধ ঘরে, ঘরে এই পর্যন্ত একটা পর্ব, দেখবো এবার, দেখবো এবার এই পর্যন্ত একটা, জগৎটাকে, এটা এই অংশটুকু একটা। তাহলে থাকবো না কো, বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এখানে 4টা পর্বে বিভক্ত করেছি। পরের অংশটুকু, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। তাহলে এই 2টা লাইনকে আমরা 4 4 8 পর্বতে ভাগ করলাম। এখন ছন্দ বিশ্লেষণ করব। থাকবো, তাহলে আমি যদি প্রথমেই বলি থাকবো, তাহলে থাক অংশটুকু কিন্তু বদ্যাক্ষর, তার মানে একটা শব্দে বদ্যাক্ষর থাকতে পারে, মুক্তাক্ষর থাকতে পারে। থাকবো, থাকবো 1 2, না কো, না কো 1 2, বদ্ধ, খেয়াল করেন বদ্ধ, তাহলে একটা হচ্ছে বদ, একটা হচ্ছে ধো। এই বদ, এই একটা শব্দের মধ্যেই 2টা মাত্রা হবে এবং 2টা অক্ষর আছে এখানে, বদ্ধ, বদ ধো। তাহলে বদ এটা একটা মাত্রা, ধো এটা একটা মাত্রা। বদ হচ্ছে বদ্যাক্ষর, ধো এই অংশটুকু হচ্ছে মুক্তাক্ষর। তাহলে আমরা এখানে একটা মাত্রা, এখানে একটা মাত্রা। ঘরে, ঘরে এখানে 2টা মাত্রা। দেখবো, তাহলে এই পর্যন্ত দেখবো এবার, তাহলে দেখবো এবার এই অংশটুকুতে মাত্রা এরকম ভাবে হবে জগৎ, জগৎ তাকে, জগৎ এই অংশটুকু হচ্ছে বদ্যাক্ষর, জগৎ বদ্যাক্ষর, তাকে এটুকু হচ্ছে মুক্তাক্ষর। তাহলে এখানেও কিন্তু আমরা দেখলাম এই পর্বে 4টা, এই পর্বে 4টা, এই পর্বে 4টা, এই পর্বে 4টা। তাহলে এখানে সবগুলোতে
চারটা চারটা করে কিন্তু মাত্রা আছে। নিচের লাইনটাতে কেমন, কেমন করে ঘুরছে, ঘুর এটা হচ্ছে বদ্যাক্ষর, ছে এটা হচ্ছে মুক্তাক্ষর। ঘুরছে মানুষ, যদি আমি নুস বলি তার মানে কিন্তু আমি স্টপ হয়ে যাচ্ছি বদ্যাক্ষর। যুগান্তরের, যুগান্তরের, যু গান, নিচে যে ত এটা মুক্তাক্ষর, ত রের এটা হচ্ছে বদ্যাক্ষর। যু গান ত রের ঘুর, এখান থেকে এই পর্যন্ত যে রেফ এই পর্যন্ত ঘুর বদ্যাক্ষর, নি মুক্তাক্ষর, পা মুক্তাক্ষর, কে মুক্তাক্ষর। তাহলে ঘুর নি পা কে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি উপরের যে মাত্রা বিশ্লেষণ করে যে অংশটুকু এসেছে 4+4+4+1, এখানে কিন্তু আবার কি এসেছে, এখানে আমি উপরের অংশটুকু মুছে যদি ফেলি, এটাতে হচ্ছে 4+4+4+4, নিচের অংশটুকু তো কিন্তু একই রকম। এটা হচ্ছে আমাদের ছন্দ বিশ্লেষণ, অর্থাৎ এই অংশটুকুর ছন্দ আমরা বিশ্লেষণ করলাম এভাবে। এটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দের আরো অনেক উদাহরণ আছে, তবে স্বরবৃত্ত ছন্দটা তুলনামূলকভাবে কম আসে। সবচেয়ে বেশি যে ছন্দটা আসে সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। আমরা এর পরবর্তী যে ক্লাস হবে সেই পরবর্তী ক্লাসে বা পার্ট 3 তে আমরা মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ এই দুইটি ছন্দ ইন ডিটেইলস আলোচনা করব। আজকে স্বরবৃত্ত ছন্দ পর্যন্তই থাকবে।